সংসার দশম পর্ব। গভীর রাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল পায়েলের। আজকাল এমনটা প্রায় হয় তার। এক সময় যে মেয়ে রাতে ঘুমিয়ে পড়লে সকালের সূর্য মাথার ওপর ওঠার আগে সকাল হয়েছে বলে টের পেত না, আজ তারই চোখ থেকে ঘুমের দেবতা টাটা বাই বাই বলে বিদায় নিয়েছে। পরশু থেকে কলেজ শুরু, আবার নতুন করে বই খাতাকে ভালোবাসার পালা। এতদিন ছিল ছকহীন জীবন, ইচ্ছে যাপনের স্বাধীনতা। এবার থেকে বন্ধন বাঁধা পড়ে গেছে সে। কেন বিয়ের আগে মা বাবা বারবার বলেছিল সোনার শেকল, সোনার শেকল, আজ বোঝে সে। এই বাঁধনে বাঁধা না পড়লে কখনো কি বুঝতো সে স্বাধীন জীবনের আনন্দ কারে কয়? কারে কয় ইচ্ছে যাপনের স্বাধীনতা? খোলা জানলা দিয়ে দূর বাগানের দিকে তাকিয়েছিল পায়েল। একপাশে ঘুমোচ্ছে কনিষ্ক, মৃদু নাক ডাকছে। নিচে আলোয় ঘরখানা যেন স্বপ্নপুরী, কিন্তু এই স্বপ্নপুরীর মোহে আর ভোলে না পায়েল। এক দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে দূরের দিকে। কি সুন্দর কেয়ারি করা বাগান, কত ফুলের গাছ সেখানে, কিন্তু তাদের একটাতেও হাত দেওয়া মানা। ঝরে গেলে ঝরে যাক, কিন্তু ছুঁয়ো না তাদের। গাছেরা তাদের রকমারি ফুলের অর্ঘ্য দিয়ে আগরওয়ালদের বাগান সাজিয়েছে। সুন্দর কেয়ারি দেখলে চোখ জুড়িয়ে যায়। চারপাশ জুড়ে স্নিগ্ধতার স্পর্শ নেমেছে। এক কথা মানতে বাধ্য হয় পায়েল, আগরওয়ালরা স্বভাবে যতই রক্ষণশীল হোক, রুচিবোধ এদের অসামান্য। ফুলে ফুলে ঢেকে থাকা কেয়ারি করা বাগানখানা এর সর্বশ্রেষ্ঠ নিদর্শন। হঠাৎ একজন মানুষকে হেঁটে আসতে দেখা গেল। বাগানের কোণ বরাবর সে হেঁটে চলেছে। ধীর পায়ে এগিয়ে আসছে মানুষটা। বড়সড় চেহারা, হাঁটার ভঙ্গি থেকে করণবীর আগরওয়াল বলেই মনে হয়, যদিও এতদূর থেকে মানুষটাকে সঠিকভাবে চেনা মুশকিল। করণবীর না হয়ে দেবেন্দ্র আগরওয়ালও হতে পারেন, করণবীরের পরের ভাই। আসলে এই আগরওয়ালদের চেহারার প্যাটার্ন প্রায় একই রকম, লম্বা চওড়া, ব্যায়াম করা, পেটানো, স্বাস্থ্যের অধিকারী। এদের মাঝে আদিত্যই কেবল অন্যরকম। রোগা চেহারার মাঝে চোখ দুটো ভারী উজ্জ্বল। চোখের ভাষায় না বলা অনেক কথা বলে দিতে পারে সহজে। পায়েল এক মনে অন্ধকার বাগানে আসা লোকটার দিকে তাকিয়ে আছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, এ আর কেউ নয় করণবীর আগরওয়াল ছাড়া। চট করে ওয়ার্ড্রবে রাখা বাইনাকুলারখানা নিয়ে আসে সে। বাবার দেওয়া প্রথম উপহার, ফেলে আসতে পারেনি, সঙ্গে নিয়ে এসেছিল। আজ ভাবছে ভাগ্যিস নিয়ে এসেছিল। এত দূর থেকেও পায়েল বুঝতে পারছে হাঁটু গেড়ে বাগানের মাটিতে বসে পড়েছে লোকটা। কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিন্তু কাঁদছে কেন? কি হয়েছে? তবে কি দেবিকা কিছু বলেছেন? কিন্তু শাশুড়ি দেবিকার যে চরিত্র সে দেখেছে, তাতে তার পক্ষে এমন অদ্ভুত ব্যবহার জাস্ট অসম্ভব। তাছাড়া করণবীর তাকে পাত্তা দেন না। এর আগেও রাতে ঘুম ভেঙে গেলে দু একবার সে দেখেছে করণবীরের মতো চেহারার লোককে অন্ধকার বাগানে ঘুরতে। পাত্তা দেয়নি সে। মালিকের যা ইচ্ছে তাই করতে পারে, সে ভেবে করবে কি। কিন্তু আজ মনে হচ্ছে কেন কেন সবার আড়ালে চোখের জল। পরিবারের কাছ থেকে, সমাজের রক্তচক্ষু থেকে নিজের কোনো বিশেষ রূপকে আড়াল করে রেখেছেন করণবীর আগরওয়াল। কেউ কি গভীর রাতে বাগানে আসে গোপনে? কিন্তু সে কে? কি তার পরিচয়? পুরুষ না নারী? কে সে? ঘরের বাতাসে পাক খেয়ে যায় পায়েলের অন্তরের উঠতে থাকা প্রশ্নের ঝড়। কে কে সে? নাইট গাউনটা পরে দরজা খুলে বেরোতে যাবে, এমন সময় কনিষ্ক এসে পেছন থেকে জড়িয়ে ধরে পায়েলকে। মিস ইউ ডার্লিং, এভাবে আমাকে ভুলে যেতে পারলে শোনা? সেই তখন থেকে দেখছি জানলায় একাকী দাঁড়িয়ে, এখন আবার না বলে কয়ে একা একা বেরিয়ে যাচ্ছ।
এত রাতে অন্ধকারে বাগানে আঙ্কেল একা একা। কনিষ্কের বাহুডোর আটকে উদ্বিগ্ন স্বরে বলে উঠল পায়েল। আঙ্কেল নয়, পাপাজি নয়, ড্যাডিজি। আর কতবার বলতে হবে তোমায়? কনিষ্কের গলার স্বর স্পষ্ট বিরক্তির আভাস। চলো দেখি কোথায়। পায়েলের কাঁধে হাত রেখে জানলার ধারে গেল কনিষ্ক। সেখানে তখন কেউ নেই। শূন্য বাগান অন্ধকার মেঘে একাকী দাঁড়িয়ে রয়েছে। কার প্রত্যাশায় কেই বা তা জানে। এখানে তো কেউ নেই। কোথায় তুমি ড্যাডকে দেখলে? কঠিন হয়ে ওঠে কনিষ্কের গলা। তুমি আমাকে লুকিয়ে নাইট গাউন পরে কোথায় যাচ্ছিলে? সত্যি করে বলো পায়েল। তোমায় পাগলের মতো ভালোবাসি বটে, কিন্তু আমি বোকা নই। তুমি কি সবার আড়ালে এই গভীর রাতে আদির সঙ্গে দেখা করতে যাচ্ছিলে? অবাক হওয়ার শেষ সীমানায় পৌঁছে গেছে পায়েল। আমি আদির সঙ্গে? বলতে পারো কোন অধিকারে এত রাতে আমি আদির সঙ্গে দেখা করতে যাব? সে তো তুমিই ভালো জানবে, তাই না? ফ্যাকাশে হাসলো কনিষ্ক। যে অধিকারে ইউপিএসসির মতো সিরিয়াস পড়াশোনা ফেলে আদি তোমার জন্য লুকিয়ে চুরিয়ে চুরমুর আনতে ছোটে, যে অধিকারে এয়ারপোর্টে হাজারো লোকের মাঝে কারোর পরোয়া না করে তোমার পিঠে হাত রাখে, চোখের জল মুছিয়ে দেয়। তুমি কি ভাবো পায়েল, কিছুই আমার চোখে পড়ে না? পায়েলের বুক চিরে সুগভীর আর্তনাদ বেরিয়ে আসে। তুমি তুমি এমনটা ভাববে কোনো দিন আমি স্বপ্নেও ভাবিনি। আদি আমার বন্ধু, শুধুই বন্ধু, আর কিছু না। আমি কখনো আদিকে নিয়ে এমনটা কল্পনাও করি না। তুমি তুমি ছি কনিষ্ক, ছি ছি। তা তুমি কাকে বলছো ভেবে দেখেছো একবার? আদি যেমন তোমার বন্ধু, সুহানিও কিন্তু আমার তেমনই বন্ধু। আর সেটা তুমিও খুব ভালো করেই জানো। আমি যখন তোমায় বললাম তখন ছি, আর তুমি যখন ক্রমাগত সুহানিকে জড়িয়ে আমায় সন্দেহ করে চলেছ, ওকে আমার জীবনের দ্বিতীয় নারী বলেছ, তখন? সেখানেই শেষ নয়। রেগে গিয়ে হোটেল রুমে তুমি আমায় ডিভোর্স অবধি দিতে চেয়েছিলে। সেদিন কি সেটা ঠিক করেছিলে? তুমি তো যুক্তিতর্কে বিশ্বাসী আধুনিক নারী। নিজে ভেবে বলো দেখি, ঠিক করেছিলে সেদিন? মাথা নত করে বসে থাকে পায়েল। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া গোটা ঘরে অদ্ভুত এক নৈশব্দ বিরাজ করতে থাকে। কনিষ্কের আক্রমণটা যে এদিক থেকে আসবে সে কল্পনাও করেনি। কিন্তু কথাগুলো একটাও তো মিথ্যে নয়। সে আদির সঙ্গে যেভাবে মেশে, কনিষ্ক সেইভাবেই মেশে সুহানির সঙ্গে। তবে কি সেদিন রাগের মাথায় ভুল ভেবে বসলো? কি হলো, উত্তর দিচ্ছে না যে? শুনেছিলাম মেয়েরা ভুল করলেও স্বীকার করতে চায় না। তুমিও কি তাদের দলেরই? ভুল হয়েছিল আমার। সেদিন তোমার সঙ্গে ওভাবে কথা বলা উচিত হয়নি। আই এম সরি। কাট কাট উচ্চারণে বলে ওঠে পায়েল। ভীষণ ঘুম পাচ্ছে আমার, চলো শুয়ে পড়ি। পাশে শুয়ে নিঃশব্দে হাসতে থাকে কনিষ্ক। দুপুরবেলা দোকানে গিয়ে ড্যাড বলেছিল কিভাবে এই বুদ্ধিমতী বহুকে কন্ট্রোলে রাখবে সে। ভেবেছে কোনো উপায়? ঠান্ডা মাথায় একটু ভাবতেই উপায় সে খুঁজে পেয়ে গেছে। আদি হবে তার তুরুপের তাস। আজকাল পরমা ভালো আছে, খুশি আছে। এর মধ্যে দুদিন পায়েল তাকে কলেজ ফেরত দেখে গেছে। আবার পড়াশোনায় মনোযোগী হয়েছে সে। অপু সুজয়ের অফিসও চলছে দিব্যি। কাজের চাপে অধিকাংশ দিনই ফিরতে রাত হয়। এখন 3 জনের জন্য সন্ধ্যাবেলার খাবার বানাতে হয় পরমাকে। দুই বুড়ো বিকেলে হাঁটা শেষ করেই সোজা পরমার কিচেনে হানা দেয়। আড্ডা গল্পে 3 জনের সন্ধ্যা জমজমাট হয়ে ওঠে। এখন আর পরমার মনে হয় না কেন অর্কদূতী তাদের কমপ্লেক্সে এসে গেড়ে বসলেন। বরং মনে হয় ভাগ্যিস এসেছিলেন, তাই তো সন্ধ্যাটা এত মনোরম কাটছে। এখন এক সন্ধ্যাবেলায় অর্কদূতী নরম গলায় পরমার কাছে অনুরোধ রাখলেন, দাদার মুখে শুনেছি আপনি দারুণ গান। একদিনও কি এই একটা গান আমায় শোনাবেন না?
না হয় আমাদের তিন বন্ধুর পূর্তি আনন্দেই একটা গান শুনিয়ে দিন। বন্ধুর তালে তাল দিলেন সমরেশ। গাও না পরমা, অন্তত একটা গাও। কতদিন তোমার সেই সুরেলা গলা শুনেনি, আমার তৃষ্ণার্ত হৃদয় ভরিয়ে দাও তোমার সুরের বাড়ি সিঁচনে। কতদিন গাইনি, আর হয় না এখন। কিছু মনে করবেন না দাদা, গাইতে আমি পারবো না। সুরের সঙ্গে এই জন্মে আড়ি করেছি। যদি কখনো আবারও জন্মাই এই পৃথিবীর বুকে, তখন আর মানুষের সঙ্গে নয়, সুরের সঙ্গে ঘর বাঁধব, নিভৃত্তে করব সাধনা। তা বললে তো হবে না মা, সাধনা তোমায় এ জন্মেই করতে হবে। কবে থেকে তোমার দরাজ গলায় গান শুনবো বলে অপেক্ষায় আছি। বলতে বলতে সুজয় অফিস ব্যাগ হাতে ভেতরে ঢুকলো অপু। পেছনে হারমোনিয়ামের বড় বাস্ক হাতে সুজয়। এতগুলো পয়সা খরচ করে হারমোনিয়াম কেন কিনতে গেলি তোরা? বললাম তো, আমার সুরের সঙ্গে জন্মের মতো আড়ি, আর কোনোদিনও এ গলা দিয়ে গান বেরোবে না। এখনও সময় আছে, এটা ফেরত দিয়ে আয়। অভিমান পুষে রেখে কেন নিজেকে ক্ষতবিক্ষত করছো মা? অফিসের পোশাক পরে পরমার পায়ের কাছে হাঁটু মেরে বসে পড়ল অপু। গান তোমার নিজের ভালো লাগার জায়গা, তাকে এভাবে হারিয়ে যেতে দিও না। কারুর ভালো লাগার জন্য নয়, নিজের ভালো লাগার জন্য গাও তুমি মা, প্রাণ খুলে গাও। এই স্কেল চেঞ্জিং হারমোনিয়ামটা আমি তোমার জন্য এনেছি, দেখো তোমার ভারী ভালো লাগবে। আমি গাইব না অপু, জোর করো না আমায়। কথা কটা বলে উঠে দাঁড়ান পরমা। সারা মুখ জুড়ে বিরক্তি খেলা করছে তার। ঘরের বাতাসে যেন বঞ্চনার ইতিহাস পাক খাচ্ছে। সময় যেন পিছিয়ে গেছে সেই দিনটায়, যেদিন প্রথমবারের জন্য পরমা শ্বশুরবাড়ির ছাদে বসে নরম গলায় কবিগুরুর গান ধরেছিল। সেই অপমান কোনো দিন সে ভুলতে পারবে না। আর কখনো এই গলায় খেলবে না সুর, এই হাতে বাজবে না হারমোনিয়াম। ভেতরে চলেই যাচ্ছিল, হঠাৎ অপুর কথা শুনে পা দুটো থমকে দাঁড়ালো। আজ না হয় নাই গাইলে, যেদিন তোমার মনে সুরের সাধনার ইচ্ছে জাগবে সেদিন গেও। হারমোনিয়াম রইল এখানে তোমার স্পর্শের অপেক্ষায়, দেখি কবে তার অভিশাপ কাটে। চোখে জল এলো পরমার। এই কদিনে কিভাবে মেয়েটা তাকে এতখানি বুঝে ফেলল। স্বামী তো দূরে, নিজের পেটের সন্তানেরাও কোনো দিন তার ভালো লাগা মন্দ লাগা নিয়ে এভাবে ভাবেনি। কেউ আসেনি অভিমান ভাঙতে, কেউ হারমোনিয়াম দিয়ে সাধেনি, বলেনি একবারও একটা গান গাও না মা, আমরা প্রাণ ভরে শুনি। আগরওয়ালদের পরিবারে কম বেশি সবাই পায়েলকে মেনে নিলেও মোহিনী দেবী আজও মেয়েটাকে মানতে পারেননি। এই মেয়ে যেন মূর্তিমতী বিদ্রোহী, অসম্ভব বুদ্ধিমতী মেয়েটা যেন তার অহমিকাকে চূর্ণ বিচূর্ণ করতে এই আগরওয়াল বাড়িতে বহু হয়ে এসেছে। চেহারা দেখে তিনি ভেবেছিলেন নরম মোমের মতো সুন্দরী মেয়ে, একটু অত্যাচার করলেই সহ্য করতে না পেরে ভেঙে যাবে। কিন্তু এমনটা মোটেও হয়নি। পায়েল এখনও সগৌরবে আগরওয়ালদের প্রাসাদে বাস করছে। মোহিনী লক্ষ্য করে গেছেন বাড়ির মেয়ে বহুদের অনেকেই পায়েলকে পছন্দ করে। ওপরের চেহারা দেখে নরম সরম বলে মনে হলো, ভেতরে মেয়েটা ইস্পাত কঠিন ব্যক্তিত্বের অধিকারী। পায়েলের দেখা দেখে বাড়ির বাকি মেয়েরাও নিয়ম ভাঙতে চায়, চায় স্বাধীনতার স্বাদ। এমনটা কিভাবে হতে দেন মোহিনী দেবী? বংশমর্যাদায় অর্থের দম্ভে চিরকাল ধরাকে সরা জ্ঞান করেছেন। যেটা নিজে ঠিক ভেবেছেন সেটাকেই শ্রেষ্ঠ বলে মনে করেছেন। প্রয়োজনে ছেলেদের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু ছেলেদের মতামতকে কখনো প্রাধান্য দেননি। আর তার দুই ছেলেই চিরকাল তার কথা মেনে নিয়েছে। যদিও দেবেন্দ্রের তুলনায় করণবীর মাতৃভক্তি বেশি। ছোট থেকে সে মায়ের অনেক কাজের সাক্ষী।
এর আগে যতবার দরকার হয়েছে ততবার তিনি করণবীরকে নিজের খাস কামরায় ডেকে পাঠিয়েছেন। এতদিন বাদে আজ প্রথমবারের জন্য মোহিনী দেবী করণবীরের দরজায় এসে দাঁড়ালেন। ছেলের সাহায্য ছাড়া এই মেয়েকে তিনি বাগে আনতে পারবেন না। বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপে শেয়ার বাজারের খুঁটিনাটি দেখছিলেন করণবীর। এই অসময়ে মাকে তার ঘরে ঢুকতে দেখে সিধে হয়ে উঠে বসলেন। বললেন, তুমি কেন কষ্ট করে আসতে গেলে? দরকার থাকলে আমায় ডেকে নিতে পারতে। দরকারটা যখন আমার, তখন আমারই তোমার কাছে আসা উচিত। প্রয়োজন পড়লে পর্বতকেও তো মোহাম্মদের কাছে যেতে হয়। মনে হচ্ছে তুমি খুব রেগে গেছো, কিন্তু কেন? কোনো সমস্যা হলো? আমায় বলতে পারো, আমি চেষ্টা করব। তোমার বড় ছেলের ঘরের বাঙালি বহু অনেক দিন হলো তার স্বেচ্ছাচারিতার সীমা ছাড়িয়েছে। কি ভাবে নিজেকে? আগরওয়াল ম্যানশনে থাকে, যা ইচ্ছে তাই করবে। তুমি কি জানো এই বাড়ির গাড়ি চেপে দুদিন বাপের বাড়ি গেছে, আমার অনুমতি নেওয়ার প্রয়োজন অবধি বোধ করেনি। ভেবেছিলাম তুমি কঠোর হাতে রাশ টানবে, কিন্তু তা যখন হচ্ছে না তখন আমাকেই সময় বদলাচ্ছে আম্মাজি, নরম সুরে বললেন করণবীর। আজকালকার মেয়েরা আর ঘরে বসে রান্না বান্নার কাজে ব্যস্ত থাকে না, তারাও পাদ প্রদীপের আলোয় উঠে আসছে। তাছাড়া পায়েল আমাদের জন্য লাকি। বিয়ে হতে না হতে আগরওয়াল টেক্সটাইল বিদেশি কোম্পানির থেকে এত বড় একটা ডিল পেল। এ বাড়িতে আরও একজন লাকি ছিল, মনে আছে তার কথা? ভেবেছিল ভাগ্যের সুবিধা নিয়ে সব হিসেব নিকেশ বদলে ফেলবে। তার পরিণতি কি হয়েছিল সেদিন? গভীর রাত, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু পরমার চোখে ঘুম গেল কোথায়? পা টিপে টিপে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো সে। কষ্ট হবে জেনেও আজ ঘুমের ওষুধ খায়নি। পরম মমতায় বাক্স থেকে হারমোনিয়ামটা বার করলো, হাত বোলাতে লাগলো সারা গায়ে। একসময় বড় প্রিয় পছন্দ ছিল তার, আর আজ অসহ্যকর এক সুখ ছড়িয়ে যাচ্ছে শরীর ও মনে। চোখ দিয়ে গড়িয়ে নামছে ধারা, এ ধারা আনন্দের। ঠান্ডা জল খেতে কিচেনে আসছিল অপু। ড্রয়িং রুমের ভেতর দিয়েই কিচেনে যাওয়ার পথ। দৃশ্যটা দেখে সে স্থাণুবোধ দাঁড়িয়ে পড়ল। পরমা তাকে লক্ষ্য করেনি। পরম মমতায় হারমোনিয়ামের গায়ে হাত বুলিয়ে চলেছে। এ স্বর্গীয় দৃশ্যের সাক্ষী হতে পারে কজন? ধীর পায়ে অপু ফিরে গেল নিজের ঘরে। কেউ গোপনে তাকে লক্ষ্য করছে, জানলে পরমা কষ্ট পাবে। এই সময়টা তার একান্ত নিজের। ভেতরে ভেতরে একদম জমে গেলেন করণবীর। কেন কেন ভাগ্য সেই অতীতের দিকে তাকে ঠেলছে আবার? মোহিনী দেবীর তীক্ষ্ণ দৃষ্টি যেন তার হৃদয়কে এফোড় ওফোড় করে দিচ্ছে। দেখে নিচ্ছে সব কিছু, বুঝে নিচ্ছে হৃদয়ের দোলাচল। কেঁপে উঠলেন তিনি, চাপা স্বরে বললেন, কেন আম্মাজি? কেন আবার অতীতের পৃষ্ঠা খুলে বসা? বহুকাল আগে যা চুকে বুকে গেছে, কেন সেই পৃষ্ঠা আবারও খুলতে চাইছেন আম্মাজি? আপনি তো জানেন আজও প্রতিটা রাত আমার নির্ঘুম কাটে। কখনো যদি ক্লান্তিতে চোখ লেগেও যায়, আমার স্বপ্নে ছোটি হানা দেয়, পাগল হয়ে যায় আমি, নিজেকে হারিয়ে ফেলি। হারিয়ে ফেললে তো হবে না, দৃঢ় স্বরে বলে ওঠেন মোহিনী দেবী। আমায় দেখো, আমি যদি আবেগ নিয়ে চলতাম তবে কোনো দিন আগরওয়াল পরিবারের সম্মান রক্ষা হতো। আমি আবেগ নিয়ে চলি না। এই পৃথিবীতে আবেগের কোনো দাম নেই। ভেবে অবাক লাগে, আমার ছেলে হয়ে কিভাবে তুমি এত সেন্টিমেন্টাল হলে। বারবার কেন তোমাকে স্মরণ করিয়ে দিতে হয়? আগরওয়ালদের একটা বংশমর্যাদা রয়েছে। সেই বংশমর্যাদার ওপর কেউ যদি আঘাত হানে, তবে তাকে আমি কখনোই ছেড়ে কথা বলবো না। আর তুমি এই বাড়ির বড় ছেলে, মানসিক দৃঢ়তার সঙ্গে আমার সব কাজে সাহায্য করবে, সেদিন যেমন করেছিলে। অর্থের হিসেব বুঝলেই হয় না, শুধু সম্মান রক্ষার্থে সাহসী হতেও হয়। অতীতের সেই স্মৃতিগুলো যেন মুহূর্তের মধ্যে মাথার ভেতর চলমান ছবি। তখন করণবীর যুবক,
কয়েক বছর আগেই ম্যাট্রিক পাশ করে আগরওয়ালদের ফ্যামিলি বিজনেস জয়েন করেছেন। বংশের বড় ছেলে তিনি। তার উপরেই ভার পড়েছে এই ব্যবসায়িক সাম্রাজ্য চালিয়ে নিয়ে যাওয়ার। দিন রাত পরিশ্রম করে ব্যবসার প্রতিটা অলিগলি বুঝে নিচ্ছেন। কোথাও কাকে সন্তুষ্ট করলে কাজ হাসিল হবে জানছেন, বুঝছেন। অবকাশ যাপনে বিন্দুমাত্র সময় নেই বললেই চলে। তার মধ্যে কখনো যদি সামান্য অবকাশ জুটে যায়, দৌড়ে চলে আসতেন ছুটির কাছে। বন্ধু বান্ধব নয়, আত্মীয় স্বজন নয়, ছুটি ছিল তার সব কিছু। তার আদরের ছোট বোন, খুব সুন্দর আর ভীষণ চঞ্চল, ছোট্ট একটা পাখির মতো ছটফটে। খালি বলতো, জানিস ভাইয়া, আমার যদি ডানা থাকতো এই খাঁচা ভেঙে কবে আকাশে উড়াল দিতাম। এই খাঁচায় বন্দি জীবন আমার একদম ভালো লাগে না। করণবীর দেখেছেন, যতই শাসন করুক আম্মাজি, যতই ঘরে বন্ধ করে রাখুক, আগরওয়ালদের হাজারো নিয়ম কানুন, রক্ষণশীলতা, পারিবারিক ঘেরাটোপ, কোনো কিছুই ছোটিকে স্পর্শ করতে পারত না। এত কিছুর পরেও কি আম্মাজি ছোটির সঙ্গে পেরে উঠতেন? না বোধ হয়। তাছাড়া ছোটি জন্মানোর পর থেকে আগরওয়াল পরিবারের ব্যবসা বাণিজ্যের পরিমাণ এতটাই বেড়ে গেছিল যে আত্মীয় স্বজন, বাড়ির লোকজন সবাই ছোটিকে এই পরিবারের ভাগ্যলক্ষ্মী বলতো। বাড়ির অন্যান্য মেয়েদের কপালে যে সুখ, যে স্বাধীনতা জোটেনি, ছোটির কপালে তা জুটেছিল। পারিবারিক ঘেরাটোপের মধ্যে বড় হয়েও কলেজ গেছিল সে। এত কি ভাবছ? এখনো সময় আছে। মনে রেখো, তোমার ছেলের বহু যদি এখনো নিজেকে না শোধরায়, তবে ওর অবস্থাও একদিন ছুটির মতোই হবে। মোহিনী আগরওয়াল বিদ্রোহ সহ্য করে না। বিদ্রোহকে শেষের রাস্তা দেখিয়ে দেয়। যেভাবে হুইল চেয়ার নিয়ে ছেলের ঘরে ঢুকেছিলেন মোহিনী, ঠিক সেইভাবেই বেরিয়ে যান। একবারও পেছন ফিরে দেখার প্রয়োজন বোধ করল না। ইগো, অহংকার আর ক্ষমতার লড়াই। জীবন মানে কি কেবলই এই? বারে বারে এই প্রশ্ন আসে করণবীরের মনে। মাম্মিজি সেদিন যদি একটু বুঝতেন, একটু সহানুভূতির সঙ্গে ব্যাপারটা বিবেচনা করতেন, তাহলে হয়তো ছোটি আজও। বড্ড যে ভালোবাসতেন ছোটিকে। এক কথায় ছোটি ছিল তার প্রাণ। স্মৃতিতে ডুব দিলেন করণবীর। দিনের বেলায় মানুষজনের সামনে শক্ত হয়ে থাকেন, নিজের ব্যবসায়ী বুদ্ধির পরিচয় দিতে দর কষাকষি করেন। হিসেব নিকেশে সূক্ষ্ম বেড়াজাল অতিক্রম করে দেখে নেন লাভের ঘরে মোটা অঙ্ক জমা পড়ল কিনা। কিন্তু রাতের বেলা, রাত যে তাকে পাগল করে দেয়। একটু চোখ বুজলেই মনে হয় ছোটি যেন তাকে ডাকছে, আমার কাছে আসবে না ভাইয়া? গল্প করবে না আমার সঙ্গে? চমকে উঠে পড়েন তিনি। আচ্ছন্নের মতো ছুটে যান বাগানে। ভালোই জানেন তিনি এ মনোবিকার ছাড়া কিছুই নয়। কিন্তু কি করবেন? মনের কাছ থেকে কি পালানো যায়? কেউ কি কখনো পালাতে পেরেছে? হাতের বাইরে সব কিছু বেরিয়ে যাওয়ার আগে খুব তাড়াতাড়ি এবার কনিষ্কের সঙ্গে কথা বলতে হবে। দেবিকাকে ঘরে ঢুকতে দেখে করণবীর চোখ তুলে তাকালেন। তুমি এই অসময়? এলাম, এই ঘর তো আমারও। এলাম প্রশ্নের উত্তর জানতে। পাবো উত্তর, সময় হবে তোমার। চোখ কপালে তুলে করণবীর বললেন, তুমি তুমি প্রশ্ন করতে জানো? হাসলেন দেবিকা। জানতাম এক সময়, তখন অবশ্য আমার বিয়ে হয়নি। বিয়ে হয়ে এই বাড়িতে এলাম। আসার কয়েকদিন পর থেকেই বুঝে নিয়েছিলাম এখানে কোনো প্রশ্ন করা মানা। প্রশ্ন করলে উত্তর নয়, অন্য কিছু পাওয়া যায়। তুমিও সেই একই ছাঁচে গড়া। দেখেছি, বুঝেছি, তাই প্রশ্নগুলো বুকের ভেতর জমিয়ে রেখে চুপ করে থেকেছি এতদিন। এভাবে থাকতে থাকতে ভুলেই গেছিলাম আমিও ভাবতে পারি, প্রশ্ন করতে পারি। যন্ত্রকে যেমন কোনো কাজ বললে সে বিনা প্রশ্নে করে ফেলে, আমি নিজেকে সেই রকম এক যন্ত্র ভাবতে শুরু করেছিলাম। তাহলে এতদিন বাদে হঠাৎ আজকে প্রশ্ন নিয়ে উদয় হলে কেন? কি তোমাকে এই সাহস দিল? আর তোমার প্রশ্নই বাকি। আমার বেটার বহু পায়েল, তাকে দেখে বুঝেছি
মুখ বুজে মেনে নেওয়া নয়। প্রশ্ন করাটা আমার অধিকার, আর বিয়ে করা মানে নিজের অধিকার থেকে বঞ্চিত হওয়া নয়। সারাদিন একটা যন্ত্রের মতো সবার হুকুম তামিল করে দামি শাড়ি, গা ভর্তি গয়নাগাটি পরে সেজে থাকার মধ্যে সুখ লুকিয়ে নেই। সুখ আছে স্বাধীনতার মধ্যে, প্রশ্ন করার ক্ষমতার মধ্যে। আমি পায়েলকে দেখেছি, সে ভয় না পেয়ে সবার সামনে প্রশ্ন করে। মাম্মিজিও তার সঙ্গে হুকুমের সুরে কথা বলে না। ভয়ে এক শীতল স্রোত যেন করণবীরের শিরদাঁড়া বেয়ে নেমে গেল। খুব তাড়াতাড়ি একটা ঝড় উঠতে চলেছে আগরওয়াল ম্যানশনে। তিনি চান না আর কোনো বিয়োগান্তিক ঘটনা আগরওয়াল ম্যানশনে ঘটুক। যে অচলায়তন ভাঙতে নেমেছে পায়েল, তার পরিণতি মর্মান্তিক। কিন্তু তিনি একাকীই করবেন। কী বা করতে পারেন তিনি? মাম্মিজি যদি একবার হুকুম দেন। বলে উঠলেন দেবিকা, খুব বড় ঝটকা খেলে তো আমার মুখে এমন কথা শুনে। কিন্তু প্রশ্নের উত্তর আজ তোমায় দিতে হবে, চুপ থাকলে চলবে না। নিস্তেজ স্বরে করণবীর বললেন, কিন্তু তোমার প্রশ্নটা কি? বিয়ের কয়েক বছর যেতে না যেতেই দুজনের বিছানা আলাদা করলে কেন? কেন রাতে একা থাকতে পছন্দ করো তুমি? কেন কোথাও গেলে রাতে নামার আগেই বাড়ি ফিরে আসো? কেন শহরের বাইরে গেলেও ফেরার জন্য অমন ছটফট করতে থাকো? কেন মাঝরাতে সবার আড়ালে দরজা খুলে বাগানে একাকী ঘুরে বেড়াও? কোনো কারণ নেই, স্বগোত্তক করলেন করণবীর। সব কিছুর কোনো কারণ থাকে না। আমি হয়তো ঘর কোনো নার্সিসাস। একাকী বাগানে গেলে আমি শান্তি পাই। ওই বিশেষ জায়গাতে কেন বারবার ছুটে যাও? অনেক সময় তোমায় দেখেছি চোখ ভর্তি জল নিয়ে হাঁটু গেড়ে বসে পড়তে। বিড়বিড় করে কী যেন বলো তুমি। কি বলো? তোমার কোনো দুঃখের কারণ ওখানে লুকিয়ে আছে? আমার ব্যাটার মতো তুমিও কি কাউকে আমার আগে আজও বোধহয় তাকে ভুলতে পারোনি। থামো দেবিকা, থামো। কি যা তা বলছো? তুমি কি পাগল হলে? চলবে।